দর্শক, প্রফেসর ইউনূসকে সর্বশেষ দেখা গিয়েছিল 17ই ফেব্রুয়ারি নতুন সরকারের শপথের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে যদিও ক্যামেরার ফোকাসটা তার দিকে ছিল না, ক্যামেরার সমস্ত ফোকাস ছিল নতুন প্রধানমন্ত্রীর দিকে, নতুন মন্ত্রীদের দিকে এবং মহামান্য রাষ্ট্রপতির দিকে। ক্যামেরার ফোকাস কখনোই প্রফেসর ইউনূসের দিকে আমরা যেতে দেখিনি। তারপর থেকেই ফোকাসটা কেন যেন অন্যদিকে শিফট হয়ে গেল। ওই দিন থেকেই ফোকাসটা মূলত শিফট হয়ে গেল, যদিও 12 তারিখে বিএনপির বিজয়ের পরে ফোকাসটা শিফট হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের গৃহে মানে অমাবস্যা নেমে এসেছে, অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। কারণ তারা এই ফলাফল চায়নি, তারা চেয়েছিল তাদের পক্ষের শক্তি জিতুক এবং তাদের পক্ষের শক্তি জিতলে প্রফেসর ইউনূসের অনেক প্রাপ্তি যোগ হবে, রাষ্ট্রপতি হওয়া সহ অনেক কিছুই তার ভাগ্যে নতুন নতুন মানে ঘটনা ঘটতে থাকবে। কিন্তু 12 তারিখের নির্বাচনে ঘটনাগুলো পাল্টে যেতে থাকে। যদিও এখনো আলোচনা রয়েছে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করবে কিনা বিএনপি। যখন ডক্টর খলিলকে পররাষ্ট্র মন্ত্রী করেছে তখন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না, এমন আলোচনাও করেন অনেকে। প্রফেসর ইউনূস এখনো যমুনাতে আছেন, যমুনা ছাড়েননি। তার মেয়াদ শেষ হয়ে গেছে 17 তারিখে, কিন্তু এখন পর্যন্ত যমুনা ছাড়েননি। কবে ছাড়বেন এই ব্যাপারে কোনো খবর পাওয়া যাচ্ছিল না। অবশেষে এখন টেলিভিশন তারা নিশ্চিত করেছে প্রফেসর ইউনূস যমুনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকদিন পরে 17 তারিখের পরে আজকে তাকে প্রকাশ্যে দেখা গেছে তিনি তার ইউনূস সেন্টারে গিয়ে অফিস করেছেন। যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে যে কোনো ব্যক্তি জীবিত থাকতে তার নামে কোনো সেন্টার তৈরি করেন কিনা, সেটা পৃথিবীতে আছে কিনা সেই ব্যাপারে গবেষণা করতে হবে। কিন্তু প্রফেসর ইউনূস করেছেন, নিজের নামে সেন্টার করেছেন এবং গ্রামীণ বিষয়ে কোনো প্রতিষ্ঠানের কোনো মালিক তিনি নন, সবই ট্রাস্টে, এই ঘোষণা দিয়ে বেড়ান তিনি। কিন্তু আদতে গ্রামীণের অধীনে গ্রামীণ নামে যত প্রতিষ্ঠান রয়েছে সেই সবগুলোই যে তার নিয়ন্ত্রণে এবং সবগুলোর প্রধান হিসেবে তার কাছের মানুষ, আত্মীয় স্বজন, ভাই ভাতিজা, মেয়ে, তারাই যে রাজ করছে সেটা আমরা সবাই জানি। যাই হোক, চলুন একটু আলোচনা করে দেখি প্রফেসর ইউনূস যমুনা ছাড়ছেন কবে এবং আজকে তিনি গ্রামীণ সেন্টারে কি করলেন, কি করতে গিয়েছিলেন। দর্শক, প্রফেসর ইউনূসের কথা বলছিলাম, সাবেক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, তিনি যমুনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন টেলিভিশন বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে 28 ফেব্রুয়ারি যমুনা ছাড়বেন ডক্টর ইউনূস, অর্থাৎ আরও 6 দিন আছেন তিনি, 28 ফেব্রুয়ারি ছাড়বেন। 17 তারিখে তার মেয়াদ শেষ হয়েছে, 17-র পরে আরও 11 দিন তিনি অবস্থান করার পরে তারপরে যমুনা ছাড়বেন। কিন্তু যমুনাই থেকে তিনি তার ব্যক্তিগত কাজ করছেন এই খবরও গণমাধ্যমে এসেছে। তিনি তার ইউনূস সেন্টারের বিভিন্ন কাজ, নিজের ব্যক্তিগত কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, বহু কাজই তিনি যমুনাতে বসে থেকে করছেন। কিন্তু নতুন প্রধানমন্ত্রীর থাকার জায়গা নেই, নতুন প্রধানমন্ত্রী নিজের যে গুলশানের বাসভবন সেখানেই থাকছেন। যমুনাতে নতুন প্রধানমন্ত্রী উঠবেন প্রফেসর ইউনূস ছাড়লে, তারপরে যমুনা সংস্কার কাজ হবে, সংস্কার কাজের পরে তারপরে নতুন প্রধানমন্ত্রী উঠবেন। সেটা উঠতে উঠতে প্রায় 2 মাস সময় লাগবে। তার মানে 28 ফেব্রুয়ারি যদি ছাড়েন তাহলে নতুন প্রধানমন্ত্রী যমুনায় উঠতে উঠতে সেটা এপ্রিলের শেষের দিকে হয়তো উঠতে পারবেন বলে ধারণা করা যেতে পারে। কি বলছে এখন টেলিভিশন? অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা তিনি 28 ফেব্রুয়ারি ছাড়বেন, ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন এমনটা জানা গিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় 18 মাস পরে নিজের পুরনো কর্মস্থলে ইউনূস সেন্টারে তিনি আজ গিয়েছিলেন। ইউনূস সেন্টারের এক ফেসবুক পোস্টে জানানো হয়, সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। সেখানে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। গ্রামীণ নিয়ে যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছে তারা মিটিং করতে এসেছিলেন যে কিভাবে প্রতিষ্ঠান চালাচ্ছেন, কি করছেন না
করছেন সেগুলো তাকে অবগত করতে। অথচ তার পক্ষ থেকে বলা হয় যে গ্রামীণের কোনো প্রতিষ্ঠান তার নয়। এমনকি তার প্রেস সেক্রেটারি এমন কথাও বলেছিলেন যে প্রফেসর ইউনূস এতই সাধারণ মানুষ, এত সাধারণভাবে চলাফেরা করেন যে তার নিজের একটা গাড়িও নেই। এখন প্রশ্ন হচ্ছে যে যমুনা থেকে মিরপুরে যে গেলেন, সিএনজিতে গিয়েছিলেন নাকি পাবলিক বাসে গিয়েছিলেন, নাকি থ্রি হুইলার যেটা ওই যে অটো রিক্সা মানে ইঞ্জিনের রিক্সা যেটা, সেই রিক্সায় চেপে গিয়েছিলেন কি? তার তো কোনো গাড়ি নেই। অবশ্য রিক্সায় যাওয়া তো অসম্মানজনক। হয়তো তিনি মোবাইলে উবার অ্যাপ থেকে উবার ডেকে যমুনা থেকে মিরপুরে গিয়েছিলেন। তার যেহেতু গাড়ি নেই, আর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি যেটা বলবেন সেটা তো একটা ওহি, তার ওহি তো আর মিথ্যা হতে পারে না। তিনি যেহেতু ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনূসের একটা গাড়িও নেই, ব্যক্তিগত গাড়িও নেই, সেহেতু এমনও হতে পারে যে শফিকুল ইসলাম তার গাড়িটা হয়তো মানে কয়েকদিনের জন্য ধার দিয়েছেন ব্যবহার করার জন্য, যে আপনি যমুনা থেকে মিরপুরে যাওয়ার সময় এই গাড়িটা ব্যবহার করবেন। সেটাই কি? ব্যাপারগুলো একটু বিদঘুটে, ব্যাপারগুলো মানে অনেকটা কনফিউশন তৈরি করে। কারণ প্রফেসর ইউনূস সম্পর্কে যে সকল বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে প্রেস উইংকে দিয়ে, সেই সকল বয়ানের অধিকাংশই যে মিথ্যা সেগুলো মানুষ অনেক আগে থেকেই জানে, আস্তে আস্তে টের পাচ্ছে। প্রফেসর ইউনূসের মানে আবারও ওই সামাজিক ব্যবসা, আবারও গ্রামীণ ব্যাংক, আবারও গ্রামীণ টেলিকম, গ্রামীণের পরিবার, ইউনূস সেন্টার আমি জানি না নিশ্চিত করে যে এখানে মূলত কাজ কি হয়। ইউনূস সেন্টার কি সেই সেন্টার যে সেন্টারে বসে থেকে যে সকল প্রতিষ্ঠানের তিনি মালিক না, সেই সকল প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি হিসেবে যাদেরকে বসিয়ে দিয়ে রেখেছেন তারা এসে ইউনূস সেন্টারে এসে জবাবদিহি করে যায়, তাদের হিসাব নিকাশগুলো দিয়ে যায়? যদি তিনি মানে তার যে হিসাব মানে যেটা উপদেষ্টাদের অর্থকড়ির হিসাব যেটা দেয়া হয়েছে সেখানে দেখানো হয়েছে তিনি 15 কোটি টাকার মালিক। তো 15 কোটি টাকার মালিক কিভাবে 666 কোটি টাকার কর মওকুফ করে সেটা একটা বড় প্রশ্ন। আবার 15 কোটি টাকার মালিক কিভাবে সারা পৃথিবী চষে বেড়ায় সেটাও একটা বড় প্রশ্ন। সেখানে আবার প্রশ্ন আসতে পারে যে সারা পৃথিবী তো অন্যের টাকায় চষে বেড়ায়, বিভিন্ন প্রতিষ্ঠান তাকে দেয় তাই চষে বেড়ায়। তো সেটা কি দেয় শুধুমাত্র বিমান ভাড়া দেয়, যে বিমান ভাড়া আর হোটেলে থাকা খাওয়া মানে পকেটে টাকা দেয় না, মানে কিংবা অ্যাকাউন্টে কোনো টাকা দেয় না, সেই অ্যাকাউন্টে টাকা মানে দেয় না বলেই তার আজীবনের ইনকাম হচ্ছে 15 কোটি টাকা। ব্যাপারগুলো এতটাই হাস্যকর লাগে যে হাস্যকর বিষয়গুলোতে মানে আলোচনা করতে গেলেও অনেক বেশি হাসির উদ্রেক হয় এবং সেই হাসি চাপিয়ে রেখে আলোচনা করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। যাই হোক, মূল তথ্য হচ্ছে 28 তারিখ, এ মাসের 28 তারিখ যমুনা ছাড়ছেন সাবেক প্রধান উপদেষ্টা, যিনি গত 1.5 বছরে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিয়েছেন। কালের কণ্ঠ দেখলাম একটা নিউজ করেছে, যিনি সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি দেশটাকে উত্তর কোরিয়ার চাইতেও ধ্বংসাত্মক দেশে পরিণত করে গেছেন। এরকম মানে বাজে বাজে সব রিপোর্ট হওয়া শুরু করেছে। গণমাধ্যমের এই কাজগুলো করা ঠিক না। গণমাধ্যমের বলা উচিত তারা ওই 1.5 বছরে যেভাবে বলতে বাধ্য হয়েছে সেভাবেই এখনো বলা উচিত যে প্রফেসর ইউনূস বাংলাদেশের এমন একটা সম্পদ যে সম্পদ পৃথিবীর কোনো দেশে কোনো কালে আর কখনো জন্মাবে না। দর্শক, কোথা থেকে শুরু করব আর কোথায় শেষ করব শেষটা তো বলে আছেন, শুরু করব কোথা থেকে। আর আপনারা আমাকে কখনো বলতে পারবেন না গুজববাজ, আর কি বলে আপনার কোনো কথাই মেলে না। আমি কি বলেছিলাম? ইউনূসের ওই কাঠগড়ায় ইউনূসের বিচার হবে এবং শাস্তি কিন্তু বাংলাদেশেই হবে। শেষ দিনটা করুণতম হবে। আমি শেষ যে ভিডিওটায় বলেছিলাম তিনি নিঃশব্দে যমুনা ছেড়ে চলে গেলেন, কোনো একটা হ্যান্ডশেক পর্যন্ত নেই, কোনো মানে বিদায় সম্বর্ধনা নেই। আসলে তিনি মাঝপথ যাওয়ার পর তার যে গন্তব্য ছিল ইস্তিপুর, মাঝপথ যাওয়ার পর তার কাছে খবর আসে আপনি যদি এয়ারপোর্টে গিয়ে যদি আপনি বেরোতে যান তাহলে কিন্তু আপনাকে আটকে দেবে
ফলে আপনি বেইজ্জত হবেন, আপনি এখন এয়ারপোর্টের দিকে যাবেন না। এটা সেনাবাহিনীর একটা সেকশন তাকে এই খবরটা দেয়, অবশ্যই ডিজিএফআই। সঙ্গে সঙ্গে ইউনুস মনস্থির করে নেন এবং গাড়ি ঘুরিয়ে তিনি একেবারে যমুনায় চলে আসেন। যমুনায় এসে তিনি রাত কাটান, দুশ্চিন্তার রাত কাটান বলা যায়। এখন এই যে যমুনায় উনি আছেন, যমুনায় ওখানে এখন মোটামুটি আপনার 8-9জন পুলিশ রয়েছে, 3টে সেনাবাহিনীর গাড়ি ওই তার চারপাশে ঘোরাফেরা করছে, 3টে সেনাবাহিনীর গাড়ি। শুক্রবার দিন 10:30টার সময়, বৃহস্পতিবার দিন তিনি রাত্রিবেলায় করেছিলেন, যাত্রা করেছিলেন এবং চেষ্টা করেছিলেন এবং রাতেই তিনি ফিরে আসেন। এবং শুক্রবার দিন সকালবেলা 10:30টার সময় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যেটাকে পিডব্লিউডি বলে, আমরা পূর্ত দপ্তর, গণপূর্ত দপ্তর বোধহয় এরকম কিছু একটা বলে, তার যে চিফ ইঞ্জিনিয়ার তার নাম হচ্ছে খালেদুজ্জামান চৌধুরী। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। খালেদুজ্জামান চৌধুরী আরো 2জনকে সঙ্গে নিয়ে যমুনায় যান। যমুনায় গিয়ে তারা বলেন যে স্যার, আপনার তো এখানে যমুনায় থাকার দিন তো শেষ হয়ে গেছে, এবার তো আপনাকে যমুনা খালি করতে হবে, গতকালই তো আপনার শেষ দিন ছিল। তখন ইউনুস বলেন যে আমার তো অধিকার অনুযায়ী আমি 3 মাস এইখানে আমি থাকতে পারি। তখন এই খালেদুজ্জামান চৌধুরী বলেন, আপনি যে এখানে উঠেছেন, বাসস্থান হিসেবে আপনি বেছে নিয়েছেন, সেটা আমাদের কাছে কোনো আধিকারিক অর্ডার নেই, অর্থাৎ খাতায় পত্রে লেখা কিছু নেই। আপনি উড়ে এসে জুড়ে বসে গেছেন, এবার সেটা খাতায় পত্রে লেখা হয়নি। তো খাতায় পত্রে যখন লেখা হয়নি, তাহলে আমরা ধরে নেব যে যমুনা খালি আছে। এখন পরবর্তী যিনি প্রধানমন্ত্রী হয়েছেন ভারত এবং বাংলাদেশের, সেই পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আমরা এই বাসাটাকে পুরোপুরি নতুন করে সাজাবো, ফলে আপনাকে অন্যত্র বাসস্থান দেখতে হবে, সেটা কদিনের মধ্যে আপনি করতে চান। এই যখন আলোচনা চলছে, দর্শক মিলিয়ে নেবেন, ওখানে তখন তার সঙ্গে ছিলেন এনসিপি 3জন ওইখানে ছিলেন, মানে ইউনুসের সঙ্গে। পাশেই বোধহয় একটা ট্রান্সফরমার আছে, সেখানে পাখি বা কাকটা কিছু একটা বসেছিল, ট্রান্সফরমার ভ্রাম করে বাস্ট করেছে। এবার বাস্ট যখন করে তার যে তীব্র শব্দ, সেই শব্দে ইউনুস মনে করেছে বোধহয় বোমা টোমা কিছু একটা পড়েছে, ইউনুস পালাতে গেছেন, ছুটে পালাতে গেছেন, মানে হুড়মুড় করে যাকে পালানো বলে বৃদ্ধে, না আমরা যেরকম ভাই পালাতে যাব আর কি। তখন খালেদুজ্জামান চৌধুরী বলেন, আরে এটা তো নর্মাল ঘটনা, আমাদের এখানে ট্রান্সফরমারের ওপরে তো পাখি টাকি বসলে পরে বাস্ট করে, দেখুন বিদ্যুৎ চলে গিয়েছে কয়েকটা সেকশনে, আপনি নিশ্চিন্তে এখানে বসুন। মানে ভয় এতটাই তাকে ঘিরে ধরেছে এখন, মানে সবসময় তিনি এখন সন্ত্রস্ত হয়ে থাকেন। তো যাই হোক, তিনি বলেছেন আমার গুলশানের বাড়িতে আমি চলে যাব, আমাকে 2-4টে দিন সময় দেওয়া হোক, সম্ভবত আগামীকাল অথবা পরশুদিন তিনি গুলশানের বাড়িতে ট্রান্সফার হবেন। বলেছেন আমার ব্যাগ গোছাতে 2-1 দিন সময় লাগবে, এই সময়টুকু উনি চেয়ে নিয়েছেন। তখন খালেদুজ্জামান চৌধুরী বলেছেন ঠিক আছে, আপনি 24 ঘন্টা বা 48 ঘন্টা যখন চাইছেন, তখন আমরা আপনাকে 24-48 ঘন্টা আপনাকে আমরা সময় দিলাম, আপনি গুলশানে চলে যান, তারপর আমরা এখানে কাজকর্ম শুরু করব। এই যে তার পালানোর যে ভঙ্গিটা এবং দৃশ্যটা এবং ঘটনাটা সত্যি ঘটেছে কিনা, সেটা আপনারা খালেদুজ্জামান চৌধুরীকে জিজ্ঞেস করতে পারেন, যাদের সঙ্গে ব্যক্তিগত আলাপ রয়েছে, অথবা যে এনসিপির
যে সমস্ত লোকজন ছিলেন ওখানে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন। তাই নাম দাম আমি জানতে পারিনি, কিন্তু এনসিবির 2-4 জন ওখানে ছিলেন, তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেও আপনারা এই ঘটনার সত্যাসত্য আপনারা বিচার করে নিতে পারবেন। এখন এই যে তিনি বহাল রয়েছেন 18 মাস অবৈধভাবে, 8ই আগস্ট থেকে তিনি অবৈধভাবে এই যে এই শেষ সপ্তাহ পর্যন্ত তিনি যে সরকারি কাজকর্ম করলেন, এই 18 মাসে তিনি 162টি অধ্যাদেশ জারি করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আওয়ামী লীগের কে নিষিদ্ধ করা, একে ওকে জেলে ভরা, তার 666 কোটি টাকা ঋণ মুকুব, তারপর এই লাইসেন্স দিয়ে নাও, ওই লাইসেন্স ছেড়ে দাও, এর আমাদের কর্মকুব, এই সব কিছু এই 162টা অধ্যাদেশের মধ্যে রয়ে গেছে। এখন আপনাদের দেশের নিয়ম অনুযায়ী এই যে অধ্যাদেশগুলো জারি হয় সেগুলো পার্লামেন্টে বৈঠকে তোলা হয়। আপনাদের পার্লামেন্টে বৈঠক বসবে মার্চের 12 তারিখে। সেইখানে যদি এই অধ্যাদেশ সম্পর্কে কোনো প্রস্তাব যদি আলোচনা হয় তো হলো, না হলে অটোমেটিক্যালি ওটা বাতিল হয়ে যাবে। কারণ এটাই হচ্ছে সংবিধানের 97তম অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্ট এইটা করে থাকে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে 162টা যে অধ্যাদেশ উনি জারি করেছেন, এই 62টা অধ্যাদেশের ওপরে তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জিজ্ঞাসাবাদ কে করবে? এখন ডিজিএফআই করতে পারে, অথবা দুদক করতে পারে। কে করবে আমি জানি না। জিজ্ঞাসাবাদ মানে তাকে সদুত্তর দিতে বলা হবে যে এই যে আপনি এই এত টাকা মুকুব করালেন, এইখানে আপনি এই লাইসেন্স দিলেন, ওর পর মুকুব করলেন, ওকে ওইখানে চাকরি দিলেন, ওকে এখানে বদলি করলেন, একে এখানে টাকা পয়সা পাইয়ে দিলেন, অমুক জায়গায় এত দান করে দিলেন, অমুক খয়রাতি করলেন, আপনি এই টাকাগুলো কোত্থেকে পেলেন এবং কেন খরচা করলেন, কোন হিসেবে খরচা করলেন, সরকারি কোষাগারের টাকা আপনি কোন হিসেবে খরচা করেছেন, আমাদেরকে উত্তর দিন। এই উত্তর যদি সদুত্তর উনি না দিতে পারেন তাহলে তার ভাগ্যে কি জুটবে সেটা আপনারা সকলেই আন্দাজ করে নিতে পারছেন। কারণ সরকার ইউনূসকে ছাড়বে না। ওই যে পালাতে উনি গেছিলেন, ভারত সরকারের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বিএনপির যারা শীর্ষ নেতা আছে তারা ফোন করে একেবারে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন দেশ ছাড়তে না পারেন। তখন সরকারে বসে গেছে অলরেডি, মানে শপথ তো নেওয়া হয়ে গেছে। শপথ নিয়ে নেওয়া মানে এখন শুধু আনুষ্ঠানিকভাবে চেয়ারে বসাটা বাকি সবই তো হয়ে গেছে। কার ঘাড়ে কটা মাথা আছে মনে না করবে? কারণ মাথা একদিন ইউনূসের চলেছে। এবার ইউনূসের কথাটা এবার ভাবুন যে ইউনূস অন্যের কথায় আটকে গেলেন। ফলে অন্যের ক্ষতি যে করে না, আমি বারবার বলতাম যে আপনি এই জিনিসটা করছেন, একে কিন্তু আপনাকে এই জীবনেই শোধ করে যেতে হবে। আর আপনার শেষ দিন হবে করুণতম। আলটিমেটলি সেই করুণতম দিনটা দেখতে হবে। আপনারাও তার সাক্ষী থাকবেন। অযথা আর আমাকে গালাগালা করতে পারবেন না যে আপনি এতদিন ধরে ঢপের কথা শুনিয়েছেন, শুধু বাতেলা করে গেছেন, এই করেছিলেন, কোনো কথা আপনার মেলেনি। আলটিমেটলি যেটা বড় কথা সেটা মিলল। আর একটা কথা যেটা বাকি রইল সেটা হচ্ছে
শেখ হাসিনার প্রত্যাবর্তন। একদিনে সব বলবো না, আগামীকাল শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আমি আর একটা ভিডিও করব। সেখানে আপনারা জানতে পারবেন কবে শেখ হাসিনা ফিরবেন এবং কিভাবে ফিরবেন। তিনি যে ফিনল্যান্ড যাচ্ছেন এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। তিনি ফিনল্যান্ড যাচ্ছেন, সেখানে তার পারিবারিক একজন রয়েছেন, পরিবারের একজন রয়েছেন, আপনারা খবর নিতে পারেন। রেহেনার ছেলের শ্বশুর বাড়ি হচ্ছে, শ্বশুর বাড়ির লোকজনেরা ফিনল্যান্ডে থাকেন, সেখানেই উনি যাচ্ছেন। তাছাড়া অন্যান্য কিছু কাজকর্ম সেরে তিনি ব্রিটেন হয়ে তারপরে ভারতবর্ষে ফিরবেন। ভারতবর্ষ থেকে তিনি ঢাকায় ফিরবেন এবং কবে ফিরবেন তার জন্য জানতে হলে কালকের পর্বের জন্য ওয়েট করুন।